लेट्स गेट स्टार्ट गाइज। आज के आलोचना करছি অ্যাজ ইউ লাইক ইট। অ্যাজ ইউ লাইক ইট বুঝতে পারলে, এইটা হলো আসল বইটা অ্যাজ ইউ লাইক ইটের, কিন্তু অনেক সময় এটাকে ছোট করে গল্প হিসাবে তুলে ধরা হয়েছে। অ্যাজ ইউ লাইক ইট একটা নাটক প্রথম কথা, কিন্তু অ্যাজ ইউ লাইক ইটকে গল্প হিসাবেও অনেক জায়গায় ছোট করে তুলে ধরা হয়েছে। আমরা যখন নাটককে পড়ি, এটা মূলত কিন্তু নাটক। যদি কোয়েশ্চেন আছে হোয়াট ইজ অ্যাজ ইউ লাইক ইট, নিঃসন্দেহে লিখবে অ্যাজ ইউ লাইক ইট ইজ এ কমেডি। এবার কমেডির আবার বিভিন্ন ভাগ আছে, সেইগুলো লিখতে হবে। এটা রোমান্টিক কমেডিও বটে, প্যাস্টোরাল কমেডিও বটে, সেগুলো বলবো আমি। কিন্তু অ্যাজ ইউ লাইক ইট ইজ এ কমেডি, মানে নাটককে যদি আমরা দেখি, নাটক মূলত দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে ট্র্যাজেডি, বিয়োগান্ত নাটক বা দুঃখের নাটক, আরেকটা হচ্ছে কমেডি। কমেডি মানতে মিলনান্ত নাটক। মিলনান্ত নাটক আমরা ইতিমধ্যে ম্যাকবেথ পড়েছি, আমরা ইতিমধ্যে ওথেলো পড়েছি। এগুলো কি? এগুলো ছিল বিয়োগান্ত নাটক, দুঃখের নাটক। শেষে স্যাড এন্ডিং হচ্ছে, যে প্রোটাগনিস্ট, যে মেন ক্যারেক্টার, প্রোটাগনিস্ট মানে মেন ক্যারেক্টার, যে মেন ক্যারেক্টার তিনি সাফার করছেন, মারা যাচ্ছেন, দ্যাট ইজ হোয়াট দ্য ট্র্যাজেডি। কিন্তু কমেডির ক্ষেত্রে তার অপোজিটটা হবে। কমেডির ক্ষেত্রে কি হবে? কমেডির ক্ষেত্রে হ্যাপি এন্ডিং ঘটবে, সুখী সুখী জীবন শেষ পর্যন্ত। তাহলে তুমি তোমার লাইফে ম্যাডাম কমেডি না ট্র্যাজেডি পেতে চাও? বলো কমেডি স্যার, কমেডি। অলরাইট, তাহলে প্রত্যেকটা মানুষই নিজের জীবনে কমেডি পেতে চায়। তাহলে কমেডি মানে হ্যাপি এন্ডিং, কমেডি মানে হ্যাপি এন্ডিং। তাহলে কমেডি এবং ট্র্যাজেডির মুখ্য পার্থক্য যেটা, ট্র্যাজেডির হবে স্যাড এন্ডিং আর কমেডির হবে হ্যাপি এন্ডিং। ট্র্যাজেডিতে মেন ক্যারেক্টার সাফার করবে, প্রধান চরিত্র কষ্ট পাবে, কিন্তু কমেডিতে কি হবে? মেন ক্যারেক্টার প্রধান চরিত্র কিছু অ্যাচিভ করবে, সফল হবে এবং শান্তিপূর্ণ জীবন পাবে একটা। বুঝতে পারলে কি না? এইটা হচ্ছে কমেডি। তাহলে অ্যাজ ইউ লাইক ইট ইজ এ কমেডি। এবার যদি কমেডির ভেতরে যাই, তাহলে কমেডির মধ্যে দুটো তিনটা বৈশিষ্ট্য আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, যদি বেশি ভিতরেও না যায়। কি বৈশিষ্ট্য? হ্যাপি এন্ডিং। প্রোটাগনিস্ট will not suffer, protagonist will not suffer, rather get a good life, rather better life, একটা ভালো জীবন পাবে, একটা হাসি খুশি জীবন পাবে এবং একটা হ্যাপি এন্ডিং হবে। আর কি? অনেক হাসি ঠাট্টাও থাকবে। কি থাকবে? হাসি ঠাট্টা থাকবে। একটা লাইট টোন হবে, মানে খুব সিরিয়াস হবে না বিষয়টা, হাসি ঠাট্টার মধ্যে চলবে, একটা লাইট টোন হবে। কিন্তু ট্র্যাজেডি সিরিয়াস টোন থাকে সবসময়। ট্র্যাজেডি কি থাকে? সিরিয়াস টোন। এবার যদি আমরা গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের কথা অনুযায়ী যাই, তাহলে কিন্তু অ্যারিস্টটল বলেছেন ট্র্যাজেডি ভালো না কমেডি ভালো, এইটার উনি একটা উত্তর দিয়েছেন। তো অ্যারিস্টটলের উত্তর জানবো, কিন্তু তার আগে আমি তোমাদের কাছ থেকে উত্তর জানতে চাইবো, কোনটা বেশি ভালো মনে হয়? পড়তে হয়তো কমেডি ভালো লাগবে বা তুমি তোমার জীবনে হয়তো কমেডি চাইবে, কিন্তু অ্যারিস্টটল বলেছেন কমেডি এবং ট্র্যাজেডির মধ্যে নিঃসন্দেহে ট্র্যাজেডি বেশি ভালো। কোনটা বেশি ভালো? ট্র্যাজেডি বেশি ভালো। তার কারণ ট্র্যাজেডিতে যে মানুষটিকে দেখানো হয়, তার ব্যক্তিত্ব অনেক স্ট্রং হয়, অনেক শক্তিশালী হয়, সাধারণ মানুষের থেকে উচ্চ পর্যায়ের হয়। বুঝতে পারলে? আর কমেডি সাধারণত লো গ্রেডেড মনে হয়। বুঝতে পারলে কিনা? এইটা হচ্ছে কমেডির ব্যাপারটা। তাহলে কমেডি এবং ট্র্যাজেডির মধ্যে কোনটা বেশি ভালো? ট্র্যাজেডি বেশি ভালো। বুঝতে পারলে কিনা? আজকে তাহলে আমরা উইলিয়াম শেক্সপিয়ারের অ্যাজ ইউ লাইক ইট আলোচনা করি। টাইটেলটা নিয়েও একটা দুটো কথা বলবো আমি, ঠিক আছে? এই যে অ্যাজ ইউ লাইক ইট আমরা যখন পড়বো উইলিয়াম শেক্সপিয়ারের লেখা, আমাদের খেয়াল রাখতে হবে লজ বলে একজন রাইটার ছিলেন। লজ, LOTG, লজ বলে একজন রাইটার ছিলেন। উনি একটা বই লিখেছিলেন, সেটা নাম ছিল রোজালিন্ড। সেই বইয়ের নাম কি ছিল? রোজালিন্ড। ওটা একটা গল্পের মতো, প্রোজ ছিল। বুঝতে পারলি কিনা? উইলিয়াম শেক্সপিয়ার সেই গল্পটাকে নাটকের রূপ দিয়েছেন খানিকটা, এটা অ্যাজ ইউ লাইক ইট। তাহলে লজের রোজালিন্ড থেকে তিনি নিজের মতো করে এটা বানিয়েছেন। তাহলে সোর্সটা বলা যেতে পারে লজের রোজালিন্ড, লজের রোজালিন্ড। তবে ওই লজের রোজালিন্ড ওটা একটা গল্পের মতো ছিল রে। আর এখানে এত বেশি ডায়লগ রয়েছে, ডায়লগগুলো আসল, ডায়লগগুলোতেই তুই বুঝতে পারবি আসল মর্মটা কি এই উপন্যাসের, এই নাটকের, মিলনান্ত নাটকের আসল মর্মটা তুমি বুঝতে পারবে। কারণ ডায়লগগুলো এতটা স্পার্কলিং। এখানে 7 এজেস অফ ম্যান বলা হবে, মানুষের সাতটা জীবন আছে, জানিস তো? মানুষের 7টা জীবনের স্তর রয়েছে, সেইগুলো আলোচনা করা হবে অ্যাজ ইউ লাইক ইটের মধ্যে। সময় সবার ক্ষেত্রে আলাদা আলাদা হয়, এইগুলো আলোচনা হবে অ্যাজ ইউ লাইক ইটে। পোয়েট্রি যে মিথ্যা এবং
পোয়েটরা যে মিথ্যা কথা বলে তারও একটা সূক্ষ্ম আলোচনা পাবো। এই পৃথিবীতে আমরা সবাই ক্যারেক্টার্স মাত্র, এবং আমরা সবাই নিজেদের রোল পালন করতে আসি, এই কথাগুলো আমরা কিন্তু এখানেই পাবো। বুঝতে পারলি কিনা? এই পৃথিবী, দ্য ওয়ার্ল্ড ইজ এ স্টেজ, বলে না, দ্য ওয়ার্ল্ড ইজ এ স্টেজ অ্যান্ড উই আর অল ক্যারেক্টার্স। আমরা এখানে আসি কিছু দিনের জন্য, আমাদের এক্সিট আছে সঠিক সময়ে, এন্ট্রেন্সও আছে সঠিক সময়ে। এই যে কথাগুলো সারা পৃথিবীকে সারা পৃথিবী যেন একটা রঙ্গমঞ্চ, এখান থেকে পেয়েছি আমরা, অ্যাজ ইউ লাইক ইট থেকে পেয়েছি। কোথা থেকে পেয়েছি? অ্যাজ ইউ লাইক ইট। মানুষের জীবনে সাতটা স্তর আছে, তোমাদের সম্ভবত 3 নম্বর স্তরটা চলছে। বল, সাতটা স্তর কি কি? প্রথম স্তর, যখন তুমি ওয়া বেবি হয়ে যাও, বুঝতে পারলে, দ্য বেবি, একদম প্রথম স্তর। আরে ওই বেবি নয়, সে বলে না মাই বেবি, সেই বলে ওইটা নয়, ফেসবুকে যেটা বলছে ওই বেবি নয়, ওয়া বেবি যেটা, বুঝতে পারলি? তাহলে প্রথম স্তর কোনটা রে? আরে কোনটা বল? বাচ্চাটা, ঠিক আছে। 2 নম্বর স্তর, স্কুল গোয়িং চাইল্ড, স্কুল যেতে চায় না, ওকে সে পিটিয়ে পিটিয়ে স্কুলে পাঠায়, মনে পড়ছে? 2 নম্বর স্তর। সে মাম্পি বলতে যাবো না স্কুল, ঠিক আছে, বলতিস না মাম্পি, তখন সে তোকে পাঠাতো না, যেতেই হবে, রাইট? ওটা হলো 2 নম্বর স্তর। তাহলে ফার্স্ট স্তর, প্রথম স্তর, যখন তুই বাচ্চা এবং কাঁদছিস, বমি করছিস, সেই দই কোলে নিলে তোকে বমি করে দিতিস, রাইট? দই তুলে দিত। সো দ্যাট ইজ দ্য ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেজ কোনটা? ইচ্ছা নেই কিন্তু সেই ঢেলে ঢেলে স্কুল পাঠাবে, ও স্কুল যাচ্ছে, এটা 2 নম্বর স্তর। 3 নম্বর স্তর লাইফের কোনটা? সেটা হলো লাভার্স আর রোমান্টিক স্তর, যেটা তোমাদের এখন চলছে, ঠিক আছে? সেটা হলো 3 নম্বর, টিনেজেসটা, সেটা হলো 3 নম্বর স্তর। 4 নম্বর স্তর কোনটা? সম্ভবত এটা আমার চলছে। 4 নম্বর স্তর হচ্ছে মানে জীবনের এমন একটা পর্যায় যেখানে সোশিয়াল স্ট্যাটাস এস্টাবলিশমেন্ট, নিজেকে দাঁড় করিয়ে মানে নিজের দক্ষতা প্রমাণ করার সমাজে, বুঝতে পারলে? এই যে একটা স্তর চলে, এবং কি যেখানে যুদ্ধ করে নিয়েও নিজেকে প্রমাণ করবে দ্যাট আই অ্যাম সামথিং, রাইট? এই যে স্তরটা, এটা হলো 4 নম্বর স্তর। তোমাদের এই স্টেজটার পর ওই স্তরটা আসবে, বুঝতে পারলে কিনা? ওটা 4 নম্বর। 5 নম্বর স্তর, প্রত্যেকটা মানুষ জাজ হয়ে যাবে, জাজমেন্টাল, এইটা করিস না, ওটা ঠিক নয়, সেটা ঠিক নয়। দেখবি সব কিছুতে, আরে তোর কাছে কেউ জাজমেন্ট চাইবেই না, তুই তাও জাজমেন্ট দিবি, না 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 এটা ঠিক হচ্ছে না, ঠিক আছে? ইউ আন্ডারস্ট্যান্ড? দেখবি না কাকা জ্যাঠা, রাইট, জাজমেন্টাল হয়ে যায়। দেখেছো কি না জাজমেন্টাল হয় কিনা লোক, ঠিক আছে? তুই এমনি করলি রে, তোমার কাছে ওপিনিয়নই চাইনি কেউ, ঠিক আছে? তাও ওরা জাজ করবে, তার কারণ ওইটা ওই 5 নম্বর স্তরটা চলছে, রাইট? তারপর 6 নম্বর স্তর আসবে, যখন মোটা মোটা কাঁচ হয়ে যাবে চোখে, ঠিক আছে? এবং তুই একটা ঢিলে ঢালা পাতলুন পরবি, তারপর হাওয়াই চপ্পল পরবি, ঠিক আছে? কোনোভাবে তুই ঝুঁকে অল্প চলবি, তারপর নস্যির কোটা থাকবে, নাকে নিভিয়ার হাঁচড়ে করবি। এই যে একটা স্তর, সেটা হলো 6 নম্বর স্তর। কত নম্বর? 6 নম্বর। আর 7 নম্বর স্তরে আবার তুই চাইল্ড হয়ে যাবি। 7 নম্বর স্তরটাতে তুই কিছু দেখতেও পাবি না, শুনতেও পাবি না, দাঁতও থাকবে না, কান থাকবে, শুনতে পাবি না, ঠিক আছে, রাইট? এবং সেই পড়েই থাকবি। এই যে স্তরটা, এটা হলো 7 নম্বর স্তর। তাহলে মানুষের জীবনে কটা স্তর রয়েছে? 7 নম্বর। তোমাদের কোন নাম্বার স্তর চলছে? 3 নাম্বারটা চলছে নাকি? ওকে, ফাইন। সো ওকে, তাহলে এইরকম ভাবে স্তরগুলো রয়েছে। আবার বলা হচ্ছে সময় আবার সবার জন্য আলাদা, এগুলো সব এখানে পাবো, বুঝতে পারলে? কিন্তু যখন গল্প হিসাবে বলবো এইগুলো বলা যাবে না, এগুলো ডায়লগ ফরমেশনে রয়েছে, বুঝতে পারলে? অ্যাজ ইউ লাইক ইট। এবার বলছে সময় সবার জন্য কি একই চলে? হ্যাঁ না? সময় কি সবার জন্য একই চলে? না, সবার জন্য আলাদা আলাদা। আমি যদি সাপোজ আমি বলছি শুভজিৎ, তোকে দিয়ে বলছি, ঠিক আছে? আমি যদি শুভজিৎকে একটা গরম তাওয়াতে বসিয়ে দিই 1 মিনিট, তাহলে ওই 1 মিনিটটা ওর কাছে 1 ঘন্টা মনে হবে। কিন্তু শুভজিৎকে যদি পার্কে বসিয়ে দিই ক্যাটরিনা কাইফের সাথে, ওই 1 ঘন্টাটা 1 মিনিট মনে হবে। সো ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স অফ টাইম ফর এভরি পার্সন। সবার কাছে আলাদা আলাদা বলে মনে হবে, হ্যাঁ না? ঠিক। তাহলে ঠিক সেই রকম টাইমটাকে ব্যাখ্যা করেছে, বলছে সময় কারোর সাথে আস্তে আস্তে চলে, সময় কারোর সাথে দ্রুত গতিতে চলে, সময় কারো ক্ষেত্রে লাফিয়ে লাফিয়ে চলে, সময় কারো ক্ষেত্রে থেমে যায়। এমনি করে করে বলেছে সময় কখন আস্তে আস্তে চলে, বলছে মানে থেমে, মানে চলছে, আস্তে আস্তে চলছে। যখন একটা মেয়ের আশীর্বাদ হয়েছে, মাঝে 7 দিনের গ্যাপ, তারপরে বিয়ে হবে, ওই আশীর্বাদ হয়ে যাওয়ার পর যে 7টা দিন থাকে
তার কাছে মনে হবে পারেই হচ্ছে না, রাইট? এই যে 7 days থাকে, ওই 7টা দিন তার কাছে 7 বছর বলে মনে হয়। উইলিয়াম শেক্সপিয়ার এটা বলছে, গেট ইট? তাহলে ওর কাছে এইরকম মনে হবে তখন 7 daysটা। যে ধর চুরি করেছে এবং তাকে ফাঁসি দেওয়া হবে কিছুক্ষণ পর, ঠিক আছে? তার কাছে একদিন আছে, কিন্তু তার মনে হচ্ছে এই আমার সময় চলে এলো, তার কাছে সময় লাফিয়ে যাচ্ছে, বুঝতে পারলে কি না? তার মানে সময় সবার কাছে আলাদা ভাবে রিয়াক্ট করে, ক্লিয়ার নয়? আবার কি সময় কারো ক্ষেত্রে প্রায় থেমেই যায়, যে আবার কারো কাছে খুব স্মুথলি চলে। যদি ধনী মানুষ, তার কোনো শারীরিক যন্ত্রণা নেই, কোনো রোগ জীবাণু নেই, এবং কোনো পুরোহিত যাকে কোনো বিশেষ পড়াশোনা করতে হয় না, তার কাছে সময় স্মুথলি যায়, তার কারণ তার কোনো চাপ নেই, বুঝতে পারলে কি না? তো এই জন্য সময় তাদের কাছে, কোনো ধনী মানুষ ধর, বিশাল ধনী মানুষ, টাকা পয়সা সব কিছু আছে এবং শরীরের দিক থেকে কোনো যন্ত্রণাও নেই, তার কাছে সময়টা স্মুথলি যাবে, আনন্দে পার হবে। তো এইভাবে সময় বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম হয়ে ওঠে। এই সমস্ত কথাগুলো আমরা কিসে পাই? অ্যাজ ইউ লাইক ইটে। ক্লিয়ার নয়? এবার গল্পটা বলি। গল্পটা হলো ফ্রান্সের গল্প। গল্পটা কোন দেশের গল্প? ফ্রান্সে একটা জমিদার ছিল। জমিদারের নাম হচ্ছে ডিউক দ্য সিনিয়র। কি নাম? ডিউক দ্য সিনিয়র। জমিদারের নাম কি? ডিউক দ্য সিনিয়র। ফ্রান্সে একজন জমিদার ছিল, সেই জমিদারের নাম কি? ডিউক দ্য সিনিয়র। ডিউক দ্য সিনিয়রের যে ছোট ভাই, তার নাম হচ্ছে ডিউক দ্য ফ্রেডেরিক। ডিউক দ্য সিনিয়রের যে ছোট ভাই, তার নাম হলো ডিউক দ্য ফ্রেডেরিক। তাহলে ফ্রান্সে আসলে দুইজন জমিদার, একজন বড় জমিদার, একজন ছোট জমিদার। বড় জমিদারের নাম ডিউক দ্য সিনিয়র, আর ছোট জমিদারের নাম ডিউক দ্য ফ্রেডেরিক। ক্লিয়ার নয়? এভরিবডি গেটস ইট ক্লিয়ার? এবার ডিউক দ্য সিনিয়র, তিনি হলেন বৈধ জমিদার, তিনি আসল জমিদার, তিনি সিংহাসনে বসছেন। কিন্তু ডিউক দ্য ফ্রেডেরিক একদিন কি করলো? জোর করে ডিউক দ্য সিনিয়রকে তাড়িয়ে দিল ঘর থেকে, এবং ডিউক দ্য সিনিয়র তখন ঘর ছেড়ে দুঃখে চলে গেল, এবং তার সাথে তার কিছু প্রিয় বন্ধুও, কিছু সঙ্গী সাথী, কিছু রাজসভাসদ ডিউক দ্য সিনিয়রের সাথে চলে গেল, এবং তারা একটা জঙ্গলে চলে গেল। সেই জঙ্গলটার নাম হচ্ছে দ্য ফরেস্ট অফ আর্ডেন। জঙ্গলটার নাম কি? দ্য ফরেস্ট অফ আর্ডেন। জঙ্গলটার নাম কি? দ্য ফরেস্ট অফ আর্ডেন। তোমরা একাদশ শ্রেণীতে যারা পড়ছো, ক্লাস 11-এ যারা পড়ছো, এবং সেমিস্টার 1-এর জন্য আমরা এটা রেডি করছি, তো এইগুলো সাফিসিয়েন্ট তথ্য, বুঝতে পারলে? যে তথ্যগুলো আমি দিচ্ছি, যেগুলো মুখে আমি বলে দিচ্ছি না, ক্লাস 11-এর জন্য মোর দেন সাফিসিয়েন্ট। আসলে আমরা ইংলিশ অনার্সে এগুলো পড়ি, বুঝতে পারলে? ইংলিশ অনার্সে আরও বেশি ডিটেলস দেওয়া থাকে, তো এতটা আমি ডিটেলসে যাচ্ছি না। 11-এর জন্য যেটুকু দরকার আমি সেইটুকুই বলছি তোমাদের, কিন্তু তবু পুরো গল্পটা বুঝে যাও, শুনে নাও। তাহলে ডিউক দ্য সিনিয়র কোথায় চলে গেল? জঙ্গলে চলে গেল। জঙ্গলটার নাম কি? দ্য ফরেস্ট অফ আর্ডেন। তাহলে দ্য ফরেস্ট অফ আর্ডেনে ডিউক দ্য সিনিয়র গেল, এবং ডিউক দ্য সিনিয়র সাথে কেউ গেছিল? আর তার সঙ্গীরা সবাই চলে গেছিল। এবার খেয়াল রাখবে, ডিউক দ্য সিনিয়রের একটা মেয়ে আছে, তার নাম রোজালিন্ড। ডিউক দ্য সিনিয়রের একটা মেয়ে আছে, মেয়েটার নাম রোজালিন্ড। আর ডিউক দ্য ফ্রেডেরিকেরও একটা মেয়ে আছে, মেয়ের নাম সিলিয়া। কি নাম? সিলিয়া। তাহলে ডিউক দ্য সিনিয়রের মেয়ের নাম রোজালিন্ড, ডিউক দ্য ফ্রেডেরিকের মেয়ের নাম সিলিয়া। বলো এইটুকু বোঝা গেছে কিনা ম্যাডাম? ডিউক দ্য সিনিয়রের মেয়ের নাম কি? রোজালিন্ড। রোজ থেকে রোজালিন্ড। আর ডিউক দ্য ফ্রেডেরিকের মেয়ের নাম সিলিয়া। এদের বাবা কাকাদের মধ্যে ঝামেলা হলেও এই বোনগুলোর মধ্যে খুব বন্ধুত্ব, বুঝতে পারলে কিনা? এবার কি হলো? ডিউক দ্য সিনিয়র জঙ্গলে চলে গেলেও ও রোজালিনকেও নিয়ে যেতে চাইছিল, কিন্তু সিলিয়া কোনোভাবেই রোজালিনকে যেতে দিল না জঙ্গলে। এবং সিলিয়া বলল, না, তুমি আমার সাথে এই রাজমহলে থাকবে, তোমাকে আমি তোমার বাবার সাথে যেতে দেব না, তুমি এখানেই থাকবে। এবং ডিউক দ্য ফ্রেডেরিকও আপত্তি করলো না, তার কারণ সিলিয়া খুবই ভালোবাসে রোজালিনকে। সিলিয়া কাকে খুব ভালোবাসে? রোজালিনকে। এবং রোজালিনও একটা ভদ্র মেয়ে, কোনো ডিউক দ্য ফ্রেডেরিককে রাগায় না, কোনোভাবে ডিউক দ্য ফ্রেডেরিককে বিরোধিতা করে না। তাই ডিউক দ্য ফ্রেডেরিক জমিদার হলো বটে, কিন্তু রোজালিনকে তাড়িয়ে দিল না। রোজালিন তার দাদার মেয়ে হওয়া সত্ত্বেও রোজালিন রাজমহলেই রয়ে গেল তার নিজের মেয়েটার সাথে। বলো এইটুকু বোঝা গেছে কিনা? এভরিবডি গেটস ইট ক্লিয়ার? তাহলে ডিউক দ্য সিনিয়র জঙ্গলে চলে গেল, এবং ডিউক দ্য সিনিয়র মেয়ে রোজালিন রাজমহলেই রয়ে গেল সিলিয়ার সাথে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? দ্যাটস ভেরি গুড। এইবারে কি হলো? একদিন রাজমহলে একটা কুস্তি যুদ্ধের আয়োজন হলো। কিসের? কুস্তি।
একটা একটা কুস্তি যুদ্ধের আয়োজন হয়েছে। সেই কুস্তি যুদ্ধে বিভিন্ন সব পালোয়ানরা এসছে, সব বিখ্যাত বিখ্যাত পালোয়ান এসছে, কিন্তু সমস্ত বিখ্যাত পালোয়ানদের মধ্যে একজন হচ্ছে প্রচণ্ড শক্তিশালী, তার নাম হচ্ছে চার্লস। কি নাম? চার্লস। চার্লস হলো সবচেয়ে শ্রেষ্ঠ এবং শক্তিশালী পালোয়ান, চার্লস। তাহলে মহান পালোয়ানটার নাম কি? চার্লস। চার্লস সবাইকে পরাজিত করেছে। একটা বৃদ্ধ মানুষ এসেছিল তার 3টে শক্তিশালী ছেলেকে নিয়ে, চার্লস তাদের এমন হাল করেছে তারা আর কেউই উঠতে পারছে না, আর বৃদ্ধ মানুষটা কাঁদছে। তো চার্লসের সাথে কেউই লড়াই করতে পারছে না। এমন অবস্থায় চার্লস যখন বিজয়ী হতে যাচ্ছে, কারণ চার্লস চ্যালেঞ্জ করছে, কেউ পারবে আমার সাথে লড়াই করতে, এইভাবে বলছে, কেউই আসছে না। ঠিক সেই সময় একটা পাতলা দুবলা ছেলে নেমে গেছে রিংয়ে, আমি লড়াই করব। আমাদের বিপ্লব বাবু নেমে গেছে, আমি লড়াই করব, আই অলরাইট। তো যখন চার্লস, একদিকে চার্লস দাঁড়িয়ে আছে, দ্য গ্রেট খালি দাঁড়িয়ে আছে ধর, আর একদিকে বিপ্লব দাঁড়িয়ে আছে। তো সবাই তখন বলছে যে এই নেমে যাও নেমে যাও নেমে যাও। কাকে বলছে? ওই ছেলেটাকে। বুঝতে পারলি? তুমি পারবে না ওই মহান যোদ্ধার সাথে লড়াই করতে। কিন্তু ছেলেটা বলছে না, আমি লড়াই করবই, ঠিক আছে, আমি লড়াই করবই। এইরকম পজিশন চলছে। তখন মেয়েরা ঘরের ভিতর ছিল। মেয়েরা কোথায় ছিল? ঘরের ভিতর। ওরা গল্প করছিল, 2 মেয়ে। কি নাম? রোজালিন্ড এবং সিলিয়া। ওরা ঘরের ভিতর ছিল, ওরা দেখেনি এই সমস্ত চলছে। হঠাৎ করে ওদের কাছে টাচস্টোন বলে একটা লোক আসছে। টাচস্টোন মজাদার লোক, ও গোপাল ভাঁড়ের মতো বিদূষক, ওকে ফুল বলা হয়। লোকটা মজাদার লোক, নাম কি? টাচস্টোন। টাচস্টোন একটা ফুল ক্যারেক্টার, মজাদার চরিত্র, গোপাল ভাঁড় চরিত্র। রাজা কৃষ্ণচন্দ্রের যেমন গোপাল ভাঁড় ছিল, বিদূষক ছিল, এই টাচস্টোনও হলো বিদূষক চরিত্র। ও সবসময় মজা করছিল। তাহলে 2টো মেয়ে আর টাচস্টোন গল্প করছিল। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? ঠিক সেই সময় একটা লোক আসছে। লোকটার নাম হচ্ছে লি বিউ। কি নাম? লি বিউ। লেবু নয়, লি বিউ। লি বিউ। লোকটার নাম কি? ফ্রান্সের লোক তো এমনি নাম, লি বিউ, রাইট? এমনি সব নামগুলো। তো লি বিউ এলো কাকে? এদের ডাকবার জন্য। মেয়েদিকে বললো যে একটা দারুণ রেসলিং চলছে আর তোমরা মিস করে যাচ্ছ, চলো 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 দেখতে যাবে। তখন কি হলো? 2 মেয়ে রোজালিন্ড এবং সিলিয়া এরা দেখতে গেল ম্যাচটা, রেসলিং ম্যাচটা। যখন ওরা রেসলিং ম্যাচ দেখতে গেল তখন তারা দেখলো মঞ্চে সেই ওই পজিশন হয়ে আছে। একদিকে মহান রেসলার পুরো মাসল বুলিয়ে দেখাচ্ছে, ঠিক আছে, আর অন্যদিকে একটা পাতলা দুবলা ছেলে বলছে আমি লড়াই করবই, আমি জিতবই, ঠিক আছে। এমনকি ডিউক দ্য ফেডরিক যে নিজেই অত্যাচারী লোক, সেও বলছে যে তুমি নেমে যাও, তুমি নেমে যাও, ঠিক আছে, তুমি পারবে না, রাইট? কিন্তু লোকটা বলছে না আমি পারবই, লড়াই করবই। তখন ডিউক দ্য ফেডরিক বললো মেয়েগুলোকে যাও একটু বুঝিয়ে দাও, নাহলে বেকার ছেলেটা হাত পা ভেঙে যাবে, ঠিক আছে। তখন মেয়েগুলো গেল বোঝানোর জন্য, ঠিক আছে, যে তুমি দয়া করে লড়াই করো না, ঠিক আছে। ওহে যুবক, তুমি কেন লড়াই করতে চাইছো? একে কেউ হারাতে পারবে না, তো তুমিও লড়াই করতে যাও না। তুমি যদি নাম ফেরতও নিয়ে নাও কেউ হাসবে না, কারণ একে তো হারানোই যাবে না। কিন্তু ছেলেটা বলল না আমি লড়াই করবই, আমি যদি লড়াই করতে করতে মরেও যাই তাহলে আমার পরোয়া নেই, কারণ আমার বাড়িতে কেউ নেই আমাকে ভালোবাসার জন্য, ঠিক আছে, এবং আমি এই পৃথিবীতে শুধু একটা শূন্য স্থান দখল করে রেখেছি, তো পৃথিবীতে শুধুমাত্র আমি রয়েছি, আমাকে কেউ ভালোবাসে না, কিছুই না, তাহলে আমার জীবনের কোনো মূল্য নেই, তাই আমি লড়াই করবই। তখন রোজালিন্ডের একটু খারাপ লাগলো ছেলেটার জন্য, একটু সিম্প্যাথি হলো, রোজালিন্ডের ভালো লাগতে শুরু করলো ছেলেটাকে, বুঝতে পারলি? দাঁড়া, আছে মারামারিটা আছে, ঠিক আছে। তো রোজালিন্ডের একটু ভালো লাগতে শুরু করলো, কাকে? ছেলেটাকে। তো ছেলেটার নাম হচ্ছে বাই দ্য ওয়ে অরল্যান্ডো। কি নাম? অরল্যান্ডো। কি নাম? অরল্যান্ডো, ORLANDO। কি নাম ছেলেটার নাম? অরল্যান্ডো নাকি অরল্যান্ডো, ছেলের নাম কি? তো রোজালিন্ড অরল্যান্ডোকে বললো যে তুমি নেমে যাও, লড়াই করো না, কিন্তু রোজালিন্ডকে বললো না আমি লড়াই করবই, আমি যদি মরেও যাই কোনো তাতে কারো কিছু যায় আসে না। তখন রোজালিন্ডের নিজের সাথে অবস্থাটা মিল পেল, কারণ ওরও ওই রকমই হাল, ওর বাবাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, সিলিয়া শুধুমাত্র তাকে ভালোবাসে, এরকম তার মনে হতে লাগলো, একা একা ফিল করে, তো ওটা অনেক ভালো লাগলো। কাকে ভালো লাগলো রে? অরল্যান্ডো। তা যাই হোক, লড়াই শুরু হলো এবং লড়াইয়ের পর যখন লড়াই চলছে পুরো, তখন হঠাৎ করে চার্লস গেল হেরে। চার্লস মহান যোদ্ধাটা হেরে গেল, আর জিতে গেল অরল্যান্ডো।
অরল্যান্ডো যখন জিতে গেল সবাই তো হতবাক, সবাই ক্ল্যাপিং করছে, বাহ 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 দারুণ বলছে, ঠিক আছে, যে কি করে জিতলো, অসম্ভব ব্যাপার। আরে থকে গেছিল এতগুলো লড়াই করে করে মনে হয়, ঠিক আছে, জাস্ট জোকিং, ঠিক আছে। না যদি তুই ধর না, একটা ছেলে ধর বিরাটেই শক্তি, ও 10 জনের সাথে লড়াই করেছে, তারপরে তুই বলে আমি লড়াই করব, তো তুই তো এমনিতেই জিতবি। 10 জনের সাথে লড়াই করার পর কি শক্তি থাকবে? তো যাই হোক, ছাড়, ওইটা মজা করে বলছি। তো যাই হোক, অরল্যান্ডো জিতে গেল তখন, এবং চার্লস তো পড়ে গেছে অজ্ঞান হয়ে, চার্লসকে নিয়ে যাওয়া হলো, ঠিক আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি ডিউক দ্য ফেডরিক খুশি হয়ে গেল। ডিউক দ্য ফেডরিক আশা করেনি যে জিতে যাবে। ডিউক দ্য ফেডরিক বলছে, ও হে যুবক, তোমার নাম কি, তোমার পিতৃ পরিচয় কি, বলো, আমি তোমাকে পুরস্কার দেবো। তখন বলছে, আমার নাম অরল্যান্ডো, স্যার রোল্যান্ডি বয়েজের ছেলে আমি। স্যার রোল্যান্ডি বয়েজ, নোট করো, অরল্যান্ডোর বাবার নাম কি? স্যার রোল্যান্ডি বয়েজ। কি নাম? স্যার রোল্যান্ডি বয়েজ। ডিউক ফেডরিক যখন এটা শুনতে পেলেন, ডিউক ফেডরিক রেগে উঠলেন হঠাৎ করে, কি তুমি স্যার রোল্যান্ডি বয়েজের ছেলে, মানে আমার দাদার বন্ধুর ছেলে, যাও এখনই বেরিয়ে যাও এখান থেকে, আমি তোমাকে কিছুক্ষণ সময় দিলাম, আমি এখনই রাজসভা ছেড়ে চলে যাচ্ছি, ফিরে এসে যেমন দেখি তুমি যেন না থাকো, থাকলে তোমাকে শাস্তি দিয়ে দেবো, তাই বলি এখনই চলে যাও। তাহলে কি বলতো, পুরস্কার পেলো না তিরস্কার পেয়ে গেল? কেন পুরস্কার পেলো না? ও শত্রুর ছেলে। বলছে ডিউক দ্য ফেডরিক, তুই যদি অন্য কারো ছেলে হতিস আমি তোকে পুরস্কার দিতাম, কিন্তু তুই আমার শত্রুর ছেলে, তোকে তো আমি পুরস্কার দেবো না, ঠিক আছে, তাহলে তুই এখনই চলে যা, আমি রাজমহল ছেড়ে যাচ্ছি, কিছুক্ষণ পর আবার আসবো, তখন যেন তোকে দেখতে না পাই। নিয়ে এই বলে ডিউক দ্য ফেডরিক চলে গেল। তখন কি হলো, তখন রোজালিন্ড এবং সিলিয়া এলো, এবং রোজালিন্ড নিজের গলার নেকলেসটা পরিয়ে দিল। কাকে পরিয়ে দিল? অরল্যান্ডোকে। অরল্যান্ডোকে পরিয়ে দিল, এবং অরল্যান্ডো আরোই বেশি অ্যামেজড হয়ে গেল, মানে মুগ্ধ হয়ে গেল, কাঠের স্তম্ভের মতো দাঁড়িয়ে রয়ে গেল, ঠিক আছে, কারণ ওকে মেয়েটা গলার হার পরিয়ে দিয়েছে, ঠিক আছে। আকাশ, তুই ধর যাচ্ছিস, একটা মেয়ে নিজের গলার হারটা তোকে পরিয়ে দিল, ঠিক আছে, তুই হয়ে যাবি, ঠিক সেই রকম হয়ে গেছে, হয়ে গেছে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? তুই বুঝতে পারছিস তো? ওকে, শুভদীপ বুঝতে পারিস না, এক্সাম্পল দিয়ে বোঝাবো কি? ওকে ভাই, ফাইন গাইজ। এরপরে যেটা হচ্ছে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে অরল্যান্ডো তারপর বাড়ি ফিরে আসছে। এবারে অরল্যান্ডোর ঘরে, অরল্যান্ডো যে বাড়ি ফিরছে, এখানে একটা স্টোরি আছে জানতে হবে। অরল্যান্ডোরা 3 ভাই। অরল্যান্ডোর কয় ভাই? 3 ভাই। অলিভার, জ্যাক্স, অরল্যান্ডো, 3 জনের নাম। অলিভার, জ্যাক্স, অরল্যান্ডো। অলিভার হলো সব থেকে বড় ভাই, জ্যাক্স ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, ওর রোল নেই কোনো। আর অরল্যান্ডো, আর কে? অরল্যান্ডো। অরল্যান্ডো ছোট ভাই। তো এদের বাবা মারা যাওয়ার সময় স্যার রোল্যান্ডি বয়েজ ছিল এদের বাবা। স্যার রোল্যান্ডি বয়েজ অলিভারকে বলে গেছিল যে সমস্ত ভাইদের পড়াশোনা করাবি, সমস্ত ভাইকে দেখভাল করবি, এইটা বলে গেছিল। কিন্তু অলিভার তার মেজো ভাইকে ইউনিভার্সিটিতে পাঠালেও, পড়াশোনা শেখালেও, সব কিছু শিক্ষা দীক্ষা দিলেও অরল্যান্ডোকে কোনো কিছু শেখায়নি। এটাতে অরল্যান্ডো অশিক্ষিত রয়ে গেছে। তার কারণ অলিভার অরল্যান্ডোকে অপছন্দ করে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? অলিভার কাকে অপছন্দ করে? অরল্যান্ডোকে অপছন্দ করে। কেন অপছন্দ করে? তার কারণ হচ্ছে অরল্যান্ডোর মধ্যে অনেক সদ্গুণ রয়েছে, অনেক ভালো ভালো গুণ রয়েছে। ওর শক্তি বেশি, ও ভদ্র, ঠিক আছে, তো সবাই ওর প্রশংসা করে, ওটা অলিভার দেখতে পারে না। বুঝতে পারলে কি না? তো সেই জন্য ওকে পড়াশোনাও করেনি, কিছু নেই, এমনকি ওর সমস্ত প্রাপ্যটুকু ওকে দেয়নি। ক্লিয়ার না ক্লিয়ার নয়? এটুকু বুঝতে পারলে? আজকে অরল্যান্ডো যখন বাড়ি ফিরছে, তখন বাড়ির একটা চাকর আছে, সার্ভেন্ট আছে, কর্মচারী রয়েছে, বৃদ্ধ কর্মচারী, তার নাম হচ্ছে অ্যাডাম। কি নাম? অ্যাডাম। অ্যাডাম, কি নাম? অ্যাডাম। অ্যাডাম নামক সার্ভেন্টটি এসে বলছে যে মালিক, ছোট মালিক, তুমি ঘরের ভেতর ঢুকবে না। তুমি যে ঘরের ভেতর ঢোকো, তুমি যে জিতেছো কুস্তি, সেটা তোমার ভাই জেনে গেছে, এবং ওই চার্লস নামক যোদ্ধাটাকে তোমার ভাইই পাঠিয়েছিল, ঠিক আছে, তোমাকে মেরে ফেলার জন্য, কিন্তু তাকেই তুমি পরাজিত করে দিয়েছো, এবং তোমার চারিদিকে সুনাম হয়ে গেছে, সে রেগে আগুন আছে, আগুন হয়ে গেছে, তাই তোমাকে আজকে রাত্রিতে পুড়িয়ে মারার পরিকল্পনা করেছে, তাই তুমি ঘরের ভেতর ঢোকো না। কে বলছে? অ্যাডাম। কাকে বলছে? অরল্যান্ডোকে। বলছে তোমার দাদা তোমাকে পুড়িয়ে মারার পরিকল্পনা করেছে, তাই তুমি ঘরের ভেতর ঢোকো না। তখন অরল্যান্ডো বলছে তাহলে আমি কি করব? আমি রাস্তায় গিয়ে গিয়ে ভিক্ষা করব?
নাকি ছুরি নিয়ে লোকের কাছ থেকে লুটপাট করব? আমি কি করে খাবার খাবো? তখন অরল্যান্ডোকে বলছে, অ্যাডাম, আমি সারা জীবন অনেক টাকা সঞ্চয় করেছি আমার রিটায়ারমেন্ট লাইফের জন্য। বৃদ্ধ অবস্থায় আমার টাকা, আমি সারা জীবন না বিয়ে করেছি, না আমার কিছু আছে, আমি প্রচুর টাকা জমা করেছি। সেটা আমার 500 ক্রাউন, 500টা স্বর্ণমুদ্রা আছে আমার কাছে। সেই স্বর্ণমুদ্রাগুলো আমি তোমাকে সব দিয়ে দিচ্ছি, তুমি এবং আমি চলো অন্য কোথাও চলে যাই, কিন্তু তোমাকে আমি এই ঘরে ঢুকতে দেবো না, কারণ নইলে তোমাকে মেরে ফেলবে আজকে। যদি তুমি আজ বেঁচেও যাও তাও তোমাকে অন্য কোনো উপায়ে মেরে ফেলবে। তখন বললো ঠিক আছে, তাহলে চলো আমরা চলে যাব, যেখানে এই রকম অত্যাচারী মানুষ আছে তার সাথে কি করে থাকবে। এইভাবে ও চলে যাচ্ছে বৃদ্ধ সার্ভেন্ট অ্যাডামকে নিয়ে। অরল্যান্ডো চলে যাচ্ছে, কোথায় চলে যাচ্ছে? ফরেস্ট অফ আর্ডেন, ওই যে জঙ্গল যেখানে যেখানে ডিউক দ্য সিনিয়র গেছিল, মনে আছে? সেই জঙ্গলে চলে যাচ্ছে, এরা চলে যাচ্ছে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? ফরেস্ট অফ আর্ডেনে চলে যাচ্ছে। যখন ফরেস্ট অফ আর্ডেনে চলে যাচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি ফরেস্ট অফ আর্ডেন এমন একটা জায়গা হয়ে উঠছে আস্তে আস্তে, যেখানে সব শহরের লোকেরা তাড়িত হয়ে বা বঞ্চিত হয়ে ওখানে চলে আসছে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? এরপরে আমরা দেখতে পাচ্ছি আবার রাজমহলের চিত্র। দুটো মেয়ে গল্প করছে অরল্যান্ডোকে নিয়ে। কি নাম? রোজালিন এবং সিলিয়া। ওরা গল্প করছে, হঠাৎ করে ঢুকে যাচ্ছে ডিউক দ্য ফ্রেডরিক এসে বলছে, রোজালিন, তোমাকে আজ থেকে আমার ঘর থেকে আমি তাড়িয়ে দিলাম, তোমাকে 10 দিন সময় দিলাম, এই 10 দিনের মধ্যে তুমি আমার ঘর ছেড়ে চলে যাও, যদি না যাও তোমাকে আমি মৃত্যুদণ্ড দিয়ে দেবো। বলছে আমার দোষ কি? বলছে তুমি বিশ্বাসঘাতক। বলছে আমি কি বিশ্বাসঘাতকতা করলাম? বলছে তোমার বাবা যেহেতু একজন বিশ্বাসঘাতক ছিল, তুমি তার মেয়ে, তুমিও সেই জন্য বিশ্বাসঘাতক। বলছে বিশ্বাসঘাতকতা কোনোদিন বংশসূত্রে নামে না, বুঝতে পারলে? বলছে না, আমি ওই অত সত্য জানি না, তুমি টিচারাস পার্সন, টিচার মানে বিশ্বাসঘাতক ব্যক্তি, এবং তাই তোমাকে আমি আমার রাজ্যে থাকতে দেব না, তুমি 10 দিনের মাথায় চলে যাও। সিলিয়া অনেক অবজেকশন করছে, ফাদার প্লিজ দয়া করে ওকে থাকতে দাও, নইলে আমি কি করে থাকবো। কিন্তু ওর বাবা বলছে সিলিয়াকে, ওরে মূর্খ মেয়ে, তুই কি বুঝতে পারিস না ওর উপস্থিতিতে তোর সুনাম হচ্ছে না, সবাই রোজালিনকে ভালোবাসছে, সবাই রোজালিনকে পছন্দ করছে, এবং তার জন্য তোর খ্যাতি ছড়াচ্ছে না। ও যদি চলে যায় তাহলে তুই বেশি সুনাম পাবি, ওকে যেতে দে। কিন্তু সিলিয়া বলছে না, আমার দিদি এখানে থাক। বলছে শোন, আমার ফাইনাল অর্ডার হয়ে গেছে, দিস ইজ দ্য ফাইনাল অর্ডার, সি মাস্ট গো অর সি মাস্ট ডাই, এটা আমার ফাইনাল অর্ডার, এটা কোনো পাল্টাবে না। এই বলে ডিউক দ্য ফ্রেডরিক চলে গেল। তখন রোজালিন কাঁদতে লাগলো। সিলিয়া তাকে চুপ করানোর চেষ্টা করলো, কিন্তু রোজালিনকে তো ঘর ছেড়ে যেতেই হবে। তখন রোজালিনকে বললো সিলিয়া, আমিও তোর সাথে যাব এবং আমরা পালিয়ে যাব। তখন এরা প্ল্যান করলো আমরা ছদ্মবেশে পালিয়ে যাব। রোজালিন বেশ লম্বা চৌড়া ছিল, রোজালিন মেয়েটা লম্বা চৌড়া ছিল। তখন বললো আমি এক কাজ করব, তাহলে আমি একটা পুরুষের ছদ্মবেশ ধারণ করব, মেয়েটা ছেলের রূপ নেবে, ছেলেদের মতো ড্রেস পরবে, যেমন সৈনিকরা পরে না, হাতে বল্লভ রাখবে, এবং আমি ছেলের ছদ্মবেশ নিয়ে বেরিয়ে যাব। আর সিলিয়া বলছে আমি একটা কুৎসিত মেয়ের রূপ নেব, আমি যে রাজকুমারী, খুবই সুন্দর দেখতে, ওই রূপটা আমি আর রাখবো না, আমি অনেক কালি মেখে নেবো, আলকাত্রা মেখে নেবো, ঠিক আছে, এবং একটা কুৎসিত মেয়ের রূপ নিয়ে আমরা চলতে শুরু করব, এবং আমরাও ফরেস্ট অফ আর্ডেনে চলে যাব। কোথায় চলে যাব? ফরেস্ট অফ আর্ডেন। যেমন ভাবা তেমনি কাজ, তারা আস্তে আস্তে ফরেস্ট অফ আর্ডেনে চলে গেল ছদ্মবেশে। তাহলে 2 রাজকুমারী কোথায় চলে গেল? ফরেস্ট অফ আর্ডেনে। তবে এরা একা যায়নি, এদের সাথে ওই গোপাল ভাঁড়টাও গেছিল। গোপাল ভাঁড় লিখে দাও না পরীক্ষায়, ওর নাম হচ্ছে টাস্টন। কি নাম? টাস্টন, যার প্রচন্ড উপস্থিত বুদ্ধি, ঠিক আছে। সেই টাস্টনও গেছিল। কে গেছিল? সেই টাস্টনও গেছিল, এবং ওরা এসে পৌঁছালো ফরেস্ট অফ আর্ডেনে। যখন ফরেস্ট অফ আর্ডেনে পৌঁছালো, ওরা পুরো ক্লান্ত হয়ে গেছে, বলছে ও বাবা, এই হলো ফরেস্ট অফ আর্ডেন, আমরা ভেবেছিলাম কত সুন্দর হবে, শুধু গাছ আর গাছ দেখা যায়, জঙ্গলে আর কি দেখতে পাবি, গাছের গাছেই তো দেখতে পাবি। তো যাই হোক, ওরা এসে ফরেস্ট অফ আর্ডেনে এলো। ওখানে ওরা থাকবে কোথায়? ওখানে সেই যে কুড়ে ঘর ছিল, সেই কুড়ে ঘর ওরা কিনলো একটা লোকের কাছ থেকে, এবং ওর অনেকগুলো মেষ ছিল, ভেড়া ছিল, এবং সেই ভেড়াগুলোও কিনে নিল, এবং সবাইকে, জঙ্গল তো, কিন্তু জঙ্গলের সামনেটাতে একটা দুটো কুড়ে ঘর থাকে, বুঝতে পারলি? তো ওখানে ওরা জানিয়ে দিল যে আমরা হলাম শেফার্ড অ্যান্ড শেফার্ডেস, আমরা হলাম মেষ পালক এবং মেষ পালিকা,
আমরা এখানে থাকছি। এইভাবে ওরা ছদ্মবেশে থাকতে শুরু করলো ফরেস্ট অফ আর্ডেনে। বলো বুঝতে পারলে কিনা? এটুকু দেখে নাও আগে, তারপর আরও বলছি আমি। এবারে অন্যদিকে খেয়াল রাখবে, অ্যাডাম এবং অরল্যান্ডো কিন্তু ওই জঙ্গলে এসছে। কে এসছে? অ্যাডাম এবং অরল্যান্ডো। এবারে অ্যাডাম বুড়ো মানুষ, এজেড পারসন, চলতে পারছে না এবং অনেক খিদাও পেয়ে গেছে। বলছে আমি এখানেই মরে যাব, তুমি আমাকে খাবারের ব্যবস্থা করো, নাহলে এখানেই মরে যাব। তখন অরল্যান্ডো বলছে ঠিক আছে তুমি বসো বসে, আমি দেখছি, খাবারের ব্যবস্থা করছি। তো অরল্যান্ডো ওকে একটা গাছের নিচে বসিয়ে খাবার খুঁজতে পারলো। কিছুটা দূর যাওয়ার পরেই ওই ফরেস্ট অফ আর্ডেনে দেখতে পেলো অরল্যান্ডো যে অনেকজন লোক বসে নিয়ে খাবার খেতে যাচ্ছে। হরিণের মাংস হয়েছে সেদিন, ঠিক আছে, দারুণ সব খাবার আছে, জঙ্গলের খাবার। কিন্তু অনেকজন লোক মিলে একটা গোল হয়ে বসছে খাবার খাবে বলে। অরল্যান্ডো তলোয়ার নিয়ে বেরিয়ে চলে গেল এবং ওদিকে বলছে আমার খাবার দাও, নইলে তোমাদের সবাইকে মেরে ফেলবো। ওরা তাকালো, এসো এসো খাও খাও, অনেক খাবার আছে, রাইট? মানে এটা সেই একটু এপিক ইনসাল্ট হয়ে গেলি তুই। তো অমনি করে ওরা বলছে, হ্যাঁ মানে অমনি করে বলবার দরকার ছিল না, রাইট? ওরাও ভাববে কি জানে কোনোদিন খাইনি মনে হয়। ঠিক আছে, তো এমনি যখন বলে দিল তখন অরল্যান্ডো লজ্জায় পড়ে গেল। অরল্যান্ডো বলছে না আমি ভাবলাম তোমরা জঙ্গলি লোক, ঠিক আছে, তো জঙ্গলে মনে হয় এমনি করে চাইতে হয় খাবার, সেই জন্য আমি চাইছিলাম। বলছে শোনো আমরা হলাম ডিউক দ্য সিনিয়র এবং তার সঙ্গী সাথীরা। তো বললো তুমি চাইলে আমাদের দলে জুড়তে পারো। বললো ঠিক আছে আমি তাহলে তোমাদের দলে জুড়বো, তোমাদের সাথে থাকবো, তোমার সাথে খাওয়া দাওয়া করবো। বলে ওকে ওকে ফাইন। তো বলছে দাঁড়ো আমার একটা সঙ্গী আছে, আমি তাকে ডেকে নিয়ে আসছি, আমি অ্যাডামকে নিয়ে আসছি। নিয়ে ওরা অ্যাডামকে, হ্যাঁ হ্যাঁ নো যা ঠিক আছে। তো তো এরপরে কি হলো, দ্য পয়েন্ট ইজ দ্যাট আমরা দেখতে পাচ্ছি, আমরা কি দেখতে পাচ্ছি আচ্ছা কি হচ্ছিল যেন, কোনটা বলছিলাম? কেমন গাইস, বল। ও সেই খাবার চাইলো ওইভাবে। এ বললো আমি অ্যাডামকেও নিয়ে আসছি। বলে ঠিক আছে নিয়ে এসো। নিয়ে অ্যাডামও এলো, ওরা খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে গেল। তাহলে এবারে সুখী জীবন যাচ্ছে, রাইট? হ্যাপি লাইফ চলছে। সকাল ঘুম থেকে উঠছে, হরিণ মারতে যাচ্ছে, হরিণ মারছে, রান্না হচ্ছে, খাবার খাচ্ছে, ব্যাস পরের দিন আবার হরিণ শিকার করছে। না পেলেও শিকার কি আছে, শিয়াল খাবো, শিয়াল না পাবো অন্য কিছু প্রাণী পাবো। তুই ভাব না কত সুন্দর লাইফ, কত সুন্দর লাইফ ভাব, কোনো চিন্তা নেই। শিয়াল ধরবি, ফল খাবি, তা না তো পড়, চাকরি কর, নে দৌড়, ইন্টারভিউ দে, কি লাইফ হয়ে গেছে আমাদের। তো যাই হোক ওদের ওই রকম লাইফ ছিল, রাইট? মানে রিল্যাক্স লাইফ রে, রাইট না? কেউ ধনী নেই, কেউ গরিব নেই, সবাই একই, রাইট? একটা আইডিয়াল লাইফ, এইরকম একটা লাইফ। জঙ্গলে যাও, সবাই মিলে শিকার করো, সবাই মিলে খাও, খাওয়া দাওয়ার পর এনজয় করো, ঘুরতে যাও, গার্লফ্রেন্ড আছে তো ঘুরো, এইরকম লাইফ ছিল, রাইট? জঙ্গলি লাইফ ছিল পুরো। কাদের লাইফ ছিল? অরল্যান্ডোদের লাইফ ছিল। দাঁড়া, এইবার কি হলো, অরল্যান্ডো এখন এবার ফাঁকা সময়, ও এবার প্রেমে পড়েছে। কারণ ওর পছন্দ হয়ে গেছিল মেয়েটাকে, সে মনে আছে হাত দিয়েছিল, ওই নেকলেস দিয়েছিল, রোজালিন। কি নাম ছিল? রোজালিন। এবারে ও জঙ্গলে এসে কি করছে, সব গাছগুলোতে রোজালিন 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 পুরো লিখতে শুরু করেছে। রোজালিনের নামে কবিতা লিখছে, ঠিক আছে? এবার কবিতা লিখতে জানে না বেচারা, ভালো তো বাজে কবিতাই লিখে দিচ্ছে, ঠিক আছে? ঠিক আছে, তো মোট কথা নিজের ফিলিংসগুলো প্রকাশ করছে। এবার গাছ পাতা থেকে শুরু করে সব জায়গায় রোজালিন লিখে দিয়েছে, ঠিক আছে? গাছগুলো বলছে এবার তো থাম, রাইট? কিন্তু সব জায়গায় রোজালিন 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 লিখে দিয়েছে। এবার রোজালিন যে ছিল সেও কিন্তু ওই জঙ্গলে আছে এখন, কিন্তু একটা ছেলে সেজে ঘুরছে। হ্যাঁ না, ছেলেটার নাম হচ্ছে গ্যানিমেড। কি নাম? ছেলে হিসাবে রোজালিন নাম রাখলে হবে? ধরো বিউটি, তুমি ছেলে সাজলে তো তুমি কি বিউটি নামটা রাখলে হবে না? তোমাকে একটা ছেলের নাম নিতে হবে, তবে সবাই তোমাকে ছেলে ভাববে। গ্যানিমেড কি নাম নিয়েছে? আর মেয়েটাও অন্য একটা নাম চেঞ্জ করেছে, ওর নাম অ্যালিনিয়া। সিলিয়া কি নাম নিয়েছে? অ্যালিনিয়া। সিলিয়া নাম নিয়েছে অ্যালিনিয়া, আর রোজালিন নাম নিয়েছে গ্যানিমেড। বলো বুঝতে পারলে কিনা? এভরিবডি গেটস ইট ক্লিয়ার? রোজালিন কি নাম নিয়েছে?
গ্যানিমেড। সিলিয়া কি নাম নিয়েছে? অ্যালিনিয়া। বুঝতে পারলে? তো এরপরে আমরা দেখতে পাচ্ছি একটা গাছের নিচে রোজালিন্ড, একটা গাছের নিচে অরল্যান্ডো শুয়ে আছে, পুরো দেবদাসের মতো। বুঝতে পারলি? কে পড়ে আছে? অরল্যান্ডো পড়ে আছে। তো সিলিয়া ওকে খবরটা দিয়েছে যে একটা ছেলে দেখ পুরো গাছপাতা সব নষ্ট করে দিচ্ছে তোর নাম লিখে লিখে, ঠিক আছে, তো তুই যা রে দেখ ছেলেটা কি করছে। তো রোজালিন গেছে, কি সেজে গেছে? ছেলে সেজে গেছে। বলছে, হে যুবক, তুমি এখানে কি করছো? কটা বাজছে? সময় কটা হয়েছে? তো বলছে, এখানে কটা বাজছে তো বলা যাবে না, কারণ এটা জঙ্গল, ঘড়ি কারো কাছে নেই। এখানে মানে এটা দুপুর না দিন সেইটা বলা যেতে পারে, ঠিক আছে। এ বলছে, ও কটা বাজছে বা ঘড়ি যদি না থাকে এখানে, তার মানে এখানে কোনো প্রেমিকও থাকে না বা সত্যিকারের প্রেমিক থাকে না। তার কারণ বলছে, কেন এরকম বলছো? বলছে, সত্যিকারের প্রেমিক যে থাকবে সে কি করবে? প্রতিটা মুহূর্ত কাউন্ট করবে এবং প্রত্যেকটা মুহূর্তে সে তার প্রেয়সীকে মনে করবে এবং কি করবে? দীর্ঘ নিঃশ্বাস ফেলবে। তো এইরকম মনে হয় এখানে কেউ নেই। তখন ও উঠে দাঁড়ালো, না না আমি আছি, ঠিক আছে, আই হ্যাভ ফলেন ইন লাভ। তখনও বলছে, গ্যানিমেড বলছে তুমি কি সত্যি প্রেমে পড়েছো? কিন্তু তোমার তো চিহ্ন একটাও দেখছি না। বলছে, প্রেমে পড়ে চিহ্ন থাকে নাকি? বলছে, হ্যাঁ থাকবে। বলছে, কীরকম? বলছে, এক গাল দাড়ি থাকবে। এরে আমারও দাড়ি আছে, ঠিক আছে, অলরেডি। বলছে, দাড়ি থাকবে মানে ক্লিন শেভড হবে না, ঠিক আছে, এলোমেলো অ্যাপিয়ারেন্স হবে, মানে বোতাম একটা লাগানো থাকবে, একটা লাগানো থাকবে না, একটা জুতো খুলে গেছে, মানে একটা ঠিকঠাক জুতো পরেনি, এইরকম হাল থাকবে। কেন? তার কারণ ও এত বেশি ডিপলি ভাববে তার জিএফকে, ঠিক আছে, যে সে তার নিজের অ্যাপিয়ারেন্সটাকে ওভারলুক করে দেবে। এইরকম কন্ডিশন হতে হবে, তাহলে বুঝতে হবে যে সে একটা জেনুইন লাভার। কিন্তু তোমার তো এমনি হাল কিছুই দেখছি না আমি, তুমি তো ঠিকঠাকই আছো। যে বলছে, না তুমি বিশ্বাস করো যে আই এম ইন লাভ। তখনও বলছে, গ্যানিমেড বলছে, যেমন প্রত্যেকটা রোগের ওষুধ আছে, প্রেম একটা রোগ এবং এরও একটা ওষুধ আছে, ঠিক আছে। তখন বলছে যে তাহলে এই ওষুধটা কি? বলছে, আমি তোমার রোগ সারিয়ে দেবো, কিন্তু সেটার একটা উপায় আছে, সেটা তোমাকে প্রত্যেকদিন আসতে হবে আমার কাছে। আমি ওই জঙ্গলের কুটিরে থাকি, সেই কুটিরে তুমি প্রতিদিন আসবে এবং আমাকে গ্যানিমেডকে রোজালিন ভেবে, আমাকে নিজের গার্লফ্রেন্ড ভেবে আমাকে প্রত্যেকদিন লাভ প্রপোজাল দেবে এবং আমি রোজালিন্ডের মতো বিহেভ করব, বুঝতে পারলি, এবং তোমার সাথে প্রেম করব এবং তারপর দেখবে তোমার রোগ সেরে যাচ্ছে। কারণ আমি এত বায়না করব, এত তোমার সাথে ঝগড়া করব, এত তোমার সাথে তুমি সময় মতো না এলে তোমার সাথে এত মানে রাগ করব, তখন তোমার মনে হবে দূর সিঙ্গেলেই ভালো, ঠিক আছে, যে তোমার রোগটা সেরে যাবে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? এটা বললো কে? বললো রে? গ্যানিমেড। কে বললো? গ্যানিমেড। রোজালিন্ডেই তো গ্যানিমেড, এখন রোজালিন্ডেই তো গ্যানিমেড। আচ্ছা, রোজালিন্ড যে লুকিয়ে আছে, ছদ্মবেশে আছে, এটা কিন্তু ছেলেটা বুঝতে পারেনি। ছেলেটা ভাবছে এই কোনো ছেলেই বটে, বুঝতে পারলে কিনা? এভরিবডি গেছে ক্লিয়ার? তারপরে ফিক্সড হয়ে গেল যে প্রত্যেক দিন অরল্যান্ডো তাহলে আসবে। কার কাছে আসবে? গ্যানিমেডের কাছে, এবং তাকে প্রেম নিবেদন করবে, রাইট, এবং ও বিহেভ করবে রোজালিন্ডের মতো, বুঝতে পারলি কিনা? আচ্ছা, এর উদ্দেশ্য কী রে? এই রোগটা সারিয়ে দেয়া না, যদি একটু যত্ন রয়েছে জন্ডিস বানিয়ে দেয়া, বুঝতে পারলি? এর উদ্দেশ্য হচ্ছে যদি একটু আধটু প্রেমে পড়েছে এটাকে আরো বেশি গভীর করে দেয়া। আর 2 নম্বর, চেক করে নিয়ে ছেলেটাকে যে জেনুইনলি আমাকে ভালোবাসে কিনা, বুঝতে পারলি কিনা? যেমন সে একটা ইনভিজিবল ওয়েতে ও দেখতে পাচ্ছে, হ্যাঁ না? তো এইরকম যখন চলছে বেশ কিছুদিন, এরপর কি হলো? একটা ঘটনা ঘটল। আমরা দেখতে পাই যে জঙ্গলে একদিন অরল্যান্ডো আসছে। এরকম কে আসছে? অরল্যান্ডো আসছে। কে আসছে? অরল্যান্ডো আসছে। যখন অরল্যান্ডো আসছে জঙ্গলে, তখন হঠাৎ করে দেখছে ওর দাদা অলিভার জঙ্গলে শুয়ে আছে। ও ভাবছে আমার দাদা অলিভার জঙ্গলে কি করছে? ও তো পুরো ঘর বাড়ি সবই তো আছে, ওর জঙ্গলে কি করছে? আসলে ঘটনা কি ঘটেছে, ডিউক দ্য ফ্রেডরিক কোনোভাবে জানতে পেরেছে যে মেয়েরা আলোচনা করছিল অরল্যান্ডোকে নিয়ে। কাকে নিয়ে আলোচনা করছিল? অরল্যান্ডো। তাই ডিউক দ্য ফ্রেডরিক অরল্যান্ডোকে খুঁজতে পাঠিয়েছিল, কিন্তু অরল্যান্ডোকে যখন খুঁজে পায়নি তখন বলছে তাহলে ওর দাদাকে ধরে নিয়ে এসো, অলিভারকে। অলিভার এসে বললে আমি আমার ভাইকে পছন্দই করি না। বলছে ওই সমস্ত কোনো অজুহাত শুনবো না আমি, তোমার ভাই মনে হচ্ছে আমার মেয়েগুলোকে নিয়ে পালিয়েছে।
তাই তাকে তুমিই খুঁজে আনবে। যতদিন না খুঁজে আনছো তোমার ঘর বাড়ি সব কিছু বন্ধ থাকবে, সব কিছু সিজ করে রাখা হবে। তো বেচারা সেই দুঃখে জঙ্গলে বার হয়েছে। অলিভার কি কারণে জঙ্গলে এসছে বুঝতে পারলে? ডিউক দ্য ফেডরিক তাকে ফোর্স করেছে। কে ফোর্স করেছে? ডিউক দ্য ফেডরিক। ও জঙ্গলে চলে এসছে ডিউক দ্য ফেডরিক। এবার বেচারা খাবার খেতে পায়নি, তৃষ্ণায় একদম ঘুমিয়ে গেছে একটা গাছের নিচে। এবার অরল্যান্ডো যখন সামনে এসছে দেখতে একটা সাপ ছোবল মারতে যাচ্ছে, বুঝতে পারলি? অরল্যান্ডো সামনে আসতে সাপটা সরে গেল। এবার যখন ও দেখলো অরল্যান্ডো যে আমার দাদা, তখন তার মনে পড়ে গেল যে ওর দাদা ওকে পুড়িয়ে মারতে চেয়েছিল। তখন সামনে দেখছে সিংহীও বসে আছে, একটা সিংহী বসে আছে। অরল্যান্ডোর মনে হলো খাক সিংহী, তুই খেয়ে নে, ঠিক আছে, আমাকে বড় পুড়িয়ে মারতে চেয়েছিল। ওর এমনি রাগ হলো, ঠিক আছে। এবার সিংহীরও আবার মোরালিটি দেয়, না লোকটা ঘুমাচ্ছে, এখন কামড়ালে তো লাগবে, ঠিক আছে, ঘুম থেকে উঠুক তারপরে খাবো, ঠিক আছে। মানে কি রে, ঠিক আছে, সিংহীটা অপেক্ষা করেছিল ঘুম থেকে উঠবে তবে খাবে, ঠিক আছে। তো যাই হোক, অরল্যান্ডো ওখানে ঘুমিয়েছিল, অলিভার ঘুমিয়েছিল, অরল্যান্ডো চলে যাচ্ছে। কিন্তু তারপর অরল্যান্ডোর আবার দয়া চলে এলো, নিয়ে বললো না না আমি আমার দাদাকে বাঁচাই। নিয়ে সিংহীটার কাছে গিয়ে পর বললো না আমি খেতে দেবো না। পুরো মারপিট শুরু হয়ে গেল সিংহীটার সাথে। সিংহীটা বলছে তুই যা রে, তুই নিজের রাস্তায় যা রে, ঠিক আছে, তোকে আমি খাবো না। কিন্তু বলছে না আমি খেতেও দেবো না, যা। নিয়ে লড়াই শুরু হয়ে গেল সিংহীটার সাথে। কার লড়াই শুরু হয়ে গেল? অলিভারের। অরল্যান্ডোর। আর অলিভার তো ঘুমাচ্ছে। অলিভারকে বাঁচানোর জন্য অরল্যান্ডো ফাইট করছে কার সাথে? যখন পুরো লড়াই চলছে বেচারা সিংহী মরেই গেল, যা, সিংহীটাই মরে গেল। আর অরল্যান্ডো তখন ঘুমতি করলো, নিয়ে উঠে দেখলো ওর ঠিক আছে, দেখলে যে ওর ভাই ওকে বাঁচানোর জন্য সিংহের সাথে লড়াই করছে। তো সিংহটাও মরবার আগে এক কামড় দিয়ে দিল হাতটাতে। কার হাতে দিয়ে দিল? অরল্যান্ডোর হাতে, ঠিক আছে। অরল্যান্ডো পুরো ঝরঝর করে রক্ত বইছে। না অরল্যান্ডো বলছে যে দেখ আমি একটা গ্যানিমেড নামক ছেলের কাছে যাচ্ছিলাম, তো আমি তো আজ যেতে পারবো না, তুই এক কাজ কর, আমি যে সত্যি আহত হয়ে গেছি, তুই আমার রক্ত মাখা জামাটা নিয়ে যা আর গ্যানিমেডকে দেখিয়ে দে, বল ও আজ সত্যি আহত তাই আসতে পারবে না, ঠিক আছে। এবং অলিভার ক্ষমা তোমায় চেয়ে নিল। তখন অরল্যান্ডো ঘর চলে গেল। আর অরল্যান্ডোর জায়গায় সেদিন অলিভার চলে গেল। কে চলে গেল? অলিভার। এবার অলিভার গেল ওই কুটিরটাতে, গিয়ে পর ডাকছে গ্যানিমেড, গ্যানিমেড। গ্যানিমেড ছিল না তখন। গ্যানিমেডের জায়গায় সিলিয়া বেরিয়ে চলে আসছে। কে চলে আসছে? সিলিয়া, মনে আছে? এবার সিলিয়ার সাথে ওর কথোপকথন শুরু হলো, বুঝতে পারলি? এবং কথা বলতে বলতে অলিভার বললো আমি আগে বদমাইশ ছিলাম, আমি আগে ভিলেন ছিলাম, আমি আমার ভাইকে তাড়ানোর চেষ্টা করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমার ভাই আমার জীবন রক্ষা করেছে, এখন আমি ভালো হয়ে গেছি, সব কিছু বলে দিল, অকপটে স্বীকার করলো। এটা সিলিয়ার ভালো লাগলো, বুঝতে পারলি কি না? এবার সিলিয়া আর অলিভার একে অপরকে দেখে প্রেমে পড়ে গেল। লাভ অ্যাট ফার্স্ট সাইট, লাভ অ্যাট ফার্স্ট সাইট, বুঝতে পারলি? মানে ধর এইরকম ব্যাপারটা, বিপ্লব ধর সাইকেল নিয়ে যাচ্ছে, এবার ধর ট্রাফিক সিগন্যাল এসছে, ওখানে একটা মেয়ে দাঁড়ালো, তাকালো, লাভ অ্যাট ফার্স্ট সাইট, ঠিক আছে। লাভ অ্যাট ফার্স্ট সাইট ব্যাপারটা বুঝতে পারলি গাইস? ওকে, তুমি বুঝতে পারলি কি না? হ্যাঁ না বুঝাবো। তো লাভ অ্যাট ফার্স্ট সাইট হয়ে গেছে কাদের? এটা লাভ অ্যাট ফার্স্ট সাইট কিছু হয় না, লাভ অ্যাট লস সাইট হয়ে যায়, ঠিক আছে। ওকে ভাই, তো এখানে লাভ অ্যাট ফার্স্ট সাইট হয়েছে। ও বাড়ি ফিরে এলো, এসে নিয়েই পর বলছে দাদা, ভাইটাকে বলছে ওখানে একটা মেয়েকে দেখলাম, তুই যা না কালকে বলে আয় আমার হয়ে, ঠিক আছে, প্রপোজ করে দিয়ে আয়, আমি তাহলে বিয়ে করবো। নে অরল্যান্ডো বলছে ঠিক আছে আমি যাবো তাহলে। পরের দিন যাচ্ছে, পরের দিন গিয়ে পর বলছে গ্যানিমেডকে যে আমার দাদা কালকে এসেছিলো, তোমার বোনকে দেখেছে, সে তো খুব পছন্দ করছে, তোমার বোনও কি পছন্দ করে? জিজ্ঞেস করলো। ওই সিলিয়ারও একই হাল, ঠিক আছে, সিলিয়া বা অ্যালিনিয়া যা নাম বলবি এখন, ঠিক বললো হ্যাঁ পছন্দ করি। তখন বলছে তাহলে ঠিক করো, কালকে বিয়ে হয়ে যাক, এদের যা হাল, ঠিক আছে। তো ঠিক হয়ে গেল, কালকে বিয়ে হয়ে যাবে। অলিভার এবং অ্যালিনিয়া বা সিলিয়া, এদের বিয়ে হবে কালকে। তখন গ্যানিমেড জিজ্ঞেস করছে অরল্যান্ডোকে, যদি আমি কালকে তোমার প্রেয়সীকে যে জঙ্গলে থাকে, তোমার প্রেয়সী যে জঙ্গল নয় রাজমহলে থাকে, নাম হচ্ছে রোজালিন, তাকে যদি আমি এখানে আনতে পারি তুমি কি বিয়ে করবে? বলছে হ্যাঁ আমি তো করবো, কিন্তু তুমি আনবে কি করে? ও তো একটা রাজকুমারী, ও একটা রাজমহলে থাকে। বলছে না, আমি আমার কাকার কাছ থেকে একটা ম্যাজিক শিখেছি, সেই ম্যাজিক, সেই জাদু বলে কোনো মেয়েকে, কোনো ব্যক্তিকে
আমি একবার যে কোনো সময় উপস্থিত করতে পারি। তুমি যদি চাও আমি কালকে ইউজ করে দেবো ম্যাজিকটা। বলছে ওকে ফাইন, তুমি তাহলে কালকে নিয়ে এসো, আমি তো বিয়ে করবার জন্য রাজি আছি। ঠিক আছে, আমি এখন থেকে ভাঙড়া করছি পুরো। ঠিক আছে, রাইট। তো পরের দিন দুটো ছেলে উপস্থিত, বিয়ে করবে, রাইট। এবারে রোজালিন্ড এবং মানে গ্যানিমেড এবং অ্যালিনিয়া কুটিরের ভিতর যাচ্ছে এবং ওরা নিজেদের পোশাকে আসল রূপে বেরিয়ে আসছে, বুঝতে পারলে কি না? এবং তারপরে সবাই হ্যাপি হ্যাপি বুঝতে পারছে পুরো ব্যাপারটা, এবং তাদের মধ্যে বিয়েটা হয়ে যাচ্ছে, ওখানে ডিউক দা সিনিয়রও থাকছে, ওদের আশীর্বাদ দিচ্ছে, ওইখানে লোকজন গান তান করছে, ভোজ হচ্ছে, হরিণ তাজে, ঠিক আছে, মুরগির কি দরকার, ঠিক আছে। তো ভোজ টোজ হচ্ছে। ইতিমধ্যে ডিউক দা ফেডরিক বিশাল সৈন্যদল নিয়ে আসছে, এদের সবাইকে সাহেস্তা করব, এরা বিয়ে করে নিল, আমাকে ভোজ দিল না। না রে, ও তো জানে না, ঠিক আছে। কিন্তু ডিউক দা ফেডরিক আসছে কিসের জন্য? এদের সবাইকে পানিশ করার জন্য। কিন্তু মাঝখানে একটা সাধুর সাথে দেখা হয়ে গেল, ওম, ঠিক আছে। সেই সাধুটা এমন ওকে ভাষণ দিল ডিউক দা ফেডরিককে মনে হলো সবই তো মোহ, সবই তো মায়া, আমিও সাধু হব, বুঝতে পারলি? তো ডিউক দা ফেডরিক কি হলো, সাধুর ওই যে ভাষণ শুনে, বচন শুনে, সাধুর সুমধুর বচন শুনে সেও ঠিক হলো আমি সাধুর চেলা হয়ে যাব, ঠিক আছে। এবং সাধুর রাজ্যপাট ছেড়ে দিয়ে সে সাধু হয়ে চলে গেল। তারপর সব কিছু তাহলে হ্যাপি হ্যাপি সেটেল হয়ে গেল, খবর এদের কাছে পৌঁছালো। তাহলে অরল্যান্ডো অলিভার এবং এই রাজকুমারীরা সব কিছু ঠিকঠাক জায়গায় পৌঁছে গেল। সিলিয়াও ম্যারেজ করে নিয়েছে, আমরা দেখতে পাচ্ছি। অরল্যান্ডো এবং অলিভারও নিজের নিজের রাজ্যে ফিরে এলো, এবং সেই জন্য পুরো গল্পটা হ্যাপি এন্ডিং হচ্ছে। সো দিস ইজ আ কমেডি, এইটা হলো কমেডি, বলে বুঝতে পারলে কিনা? আচ্ছা, নামটা দেখো, নাম কি? অ্যাজ ইউ লাইক ইট। অ্যাজ ইউ লাইক ইট বাংলা কি? যেমন তুমি চাও, তুমি যেমন চাও। তো এই নাটকটার এমনি নাম দিয়েছে কেন? দু তিনটা মানে আছে। অ্যাজ ইউ লাইক ইট, রোজালিন্ড, ওই যে লজের রোজালিন্ডে একটা লাইন আছে, অ্যাজ ইউ লাইক ইট বলে লাইন আছে, সম্ভবত সেখান থেকে নেওয়া হয়েছে। 2 নম্বর, সাবজেক্ট ম্যাটারটাই এমনি যে এত ধরনের প্রেম দেখানো হয়েছে, তোমার যেটা পছন্দ হয় তুমি সেটা করো, সেটা অ্যাজ ইউ লাইক ইট বোঝানো হয়েছে। আরেকটা মিনিং রয়েছে, শেক্সপিয়ার নাকি এটার কোনো নামই দেননি প্রথমে, ডাইরেক্ট কপিটা লিখে যে প্রিন্টিং করছিল ম্যানেজারটা তার হাতে তুলে দিয়েছিল, এবং যখন তুলে দিচ্ছিল সেই লোকটা বলছিল, ম্যানেজারটা, যে এই নাটকের নাম কি দেবো, নাম তো নেই। তখন বলছি অ্যাজ ইউ লাইক ইট। শেক্সপিয়ার বলেছিল অ্যাজ ইউ লাইক ইট, মানে যা ইচ্ছা কিছু একটা দিয়ে দাও। লোকটা বুঝতে পারেনি, লোকটা অ্যাজ ইউ লাইক ইটে লিখে দিয়েছে, বুঝতে পারলি? তো এই সমস্ত ইন্টারপ্রিটেশনগুলো রয়েছে এই টাইটেলটার। তবে যাই টাইটেল হোক না কেন, এটা যথেষ্ট সুটেবল টাইটেল। ক্লিয়ার নয়? সো দিস ইজ হোয়াট অ্যাজ ইউ লাইক ইট। ক্লাস 11-এর জন্য এটা যথেষ্ট। তবে টাস্টনের ব্যাপারগুলো তোদের দেয়নি কোর্সে। তবে শোন, টাস্টনে একটা গার্লফ্রেন্ড পাবে, ওইটা বাদ দিয়ে দিয়েছে তোদের কোর্স থেকে। টাস্টনে একটা গার্লফ্রেন্ড পাবে, ওইগুলো কি বলে দেবো একটু? ওখানে একটা মেয়ে ছাগল চড়াবে, বুঝলি, গোট গার্ল, নাম হবে অড্রি। হ্যাঁ, তো টাস্টন তার সাথে প্রেম করবে, তো তার ব্যাপারটাকে বাদ দিয়ে দিয়েছে। আরও একটা কাপল ছিল, সেটাকেও বাদ দিয়ে দিয়েছে। এখানে মানে অরিজিনালটাতে আছে, কিন্তু তোমাদের কোর্স থেকে বাদ দিয়ে দিয়েছে, ঠিক আছে। ওখানে যেমন সিলভিয়াস ফিব নামক একটা কাপল রয়েছে, তাদের ব্যাপারটাও বাদ দেওয়া আছে। সো এইটা হলো অ্যাজ ইউ লাইক ইটের গল্পটা। এভরিবডি গেটস ইট ক্লিয়ার? ওকে, ওভার দ্য ক্লাস টুডে গাইস।